দেখে মনে হচ্ছে ক্লাস 6-এ পড়ো, অথচ এত পাকা পাকা কথা বলছো। সত্যি করে বলো তো কিসে পড়ো? পাকা কথা বলতে ক্লাস না, জ্ঞান বুদ্ধির প্রয়োজন হয়। যা হোক, আমি ক্লাস 6-এ পড়ি না। তাহলে কোন ক্লাসে পড়ো, 7 নাকি 8? মিম শান্ত গলায় জানালো, আমি নবম শ্রেণীতে পড়ি। উৎকণ্ঠিত কণ্ঠে আরিফ শুধালো, নাম কি তোমার? আমার নাম দিয়ে আপনার কাজ কি? বন্ধুদের সাবধান করব, যাতে ভবিষ্যতে কেউ কোনোভাবে তোমাকে ধাক্কা না দেয়। থাক, আপনার সাবধান করতে হবে না, আসছি আমি। আরিফের সহজ সরল প্রশ্ন, একা যেতে পারবে? কেন? যেতে না পারলে আপনি কি আমাকে বাসা পর্যন্ত দিয়ে আসবেন? না না, বলছিলাম বাসায় কল দিলে কেউ এসে নিয়ে যেত। হ্যাঁ, কল দিয়ে জানাই বাড়ি শুদ্ধ মানুষ এখানে জড়ো হোক, আপনাকে পুলিশ ধরিয়ে দিয়ে আমাকে মারতে মারতে বাড়ি নিয়ে যাক। আরিফ থতমত খেয়ে বলল, পুলিশে ধরাবে মানে? কি করেছি আমি? আমাকে আহত করেছেন, পুলিশ এলে বলবো আমাকে নিহত করার চেষ্টা করেছেন। আরিফ প্রশস্ত চোখে তাকিয়ে চেঁচিয়ে উঠল, কি? আমি? জি, মৃদু হেসে জবাব দিল মিম। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা! মিম এত কথোপকথনের মাঝেও আরিফের দিকে ঠিকমতো তাকায়নি। দেওয়ালে ঝুলন্ত বড় দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে অবলীলার কথা বলছে মেয়েটা। আরিফ মৃদুস্বরে বলল, স্যালাইনটা খেয়ে চলো, আমি রিকশা ঠিক করে দিচ্ছি। মিম স্যালাইন শেষ করে উঠল। আরিফ একটা রিকশা ডেকে এনে জিজ্ঞেস করলো, কোথায় যাবে তুমি? যেখানে আমার বাড়ি, মিমের গম্ভীর উত্তর। মিম রিকশায় উঠে বসেছে। আরিফ আবারও বলে উঠল, সাবধানে যেও। আর হ্যাঁ, ডাক্তার কিন্তু কিছুদিন রেস্ট নিতে বলেছেন। মিম এবার ঘাড় ঘুরিয়ে স্পষ্ট চোখে আরিফের দিকে তাকালো। লম্বা হাড়কা গড়নের ছেলেটা, সামনের দিকে চুলগুলো কপালে পড়ে আছে, মাঝেরগুলো সোজা হয়ে দাঁড়িয়ে আছে। ভয় আর আতঙ্কে এতক্ষণ ঠোঁট কামড়ে ঠোঁট চটচটে লাল হয়ে ফেলেছে। আরিফের চোখ থেকে শঙ্কা এখনও ঠিকমতো কাটেনি। ছেলেটার আতঙ্কিত মুখখানা দেখে মিমের বড্ড মায়া হলো। আচমকা উঁচু গলায় বলল, আমার নাম মেহরিন খান মিম। নাম শুনেই চমকে তাকালো আরিফ। সহসা কপালে কয়েক স্তর ভাঁজ পড়ল। মন্থর গতিতে রিকশা চলতে শুরু করেছে। মিম ঘুরে তাকায়নি ঠিকই, কিন্তু আরিফের দৃষ্টি অবিচল। দুপুরের রোদে পুকুরের পরিষ্কার পানি যেন ঝকঝক করে, তেমনইভাবে আরিফের দুচোখ ঝকঝক করছে। কিছুক্ষণ নিষ্পলক চোখে তাকিয়ে রইল আরিফ। নীরবে দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাগ্য এক অনিরুদ্ধ নির্ণায়ক, শোকার্ত হৃদয়ে অনির্মিত সুখ। আরিফ, ফাহিমের ডাকে ঘর কাটে। মন আকাশের কালো মেঘ সরিয়ে অতর্কিত হেসে উঠল। হাত ঘড়ির দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, এত তাড়াতাড়ি প্রোগ্রাম শেষ? প্রোগ্রাম চলছে, বাসা থেকে কল দিয়েছে তাই চলে এসেছি। তুই এখানে কি করিস? এই তো বাসায় যাব, আরিফ স্বাভাবিক কণ্ঠে বলল। প্রোগ্রামে দেখলাম না তো, কোথায় ছিলি এতক্ষণ? আমার জন্য অপেক্ষা করছিলি নাকি? প্রেয়সীর জন্য আমাকে ফেলে আগে আগে ছুটলি? ফাহিম ঠাট্টার স্বরে প্রশ্ন করলো। হিংসে করছিস নাকি? হিংসে করার কি আছে? আরিফ বিরক্তি নিয়ে বলল, এই যে তুই সিঙ্গেল, তো কি হয়েছে? সিঙ্গেল বলে রাস্তাঘাটে ইনকাম ট্যাক্স অফিসাররা কি আমার পথ আটকাচ্ছে? সিঙ্গেল হওয়ার অপরাধে আমার কাছে ট্যাক্স দাবি করছে? বাসায় গেলে চল, নয়তো আমি যাচ্ছি। ফাহিম নিঃশব্দে হেসে আরিফের সঙ্গে যেতে লাগলো। আরিফ বাসায় ঢুকে ধপ করে সোফায় বসে পড়ল। এক হাতে গালে হাত রেখে ভ্রু বেঁকিয়ে বলে উঠল, আরও একটা সর্বনাশ তো করে ফেলেছি। অল্প বয়স্ক একটা মেয়ে ছুটে এসেছে, বয়স বোধহয় 15। মেয়েটার পুরো নাম আইরিন সুলতানা আরু। বাসার মানুষ ভালোবেসে আরু ডাকে। আরু বিনীত স্বরে শুধালো, কি করছো ছোট ভাইয়া? আম্মুর সম্পূর্ণ স্বপ্ন পূরণের প্রথম বাধাটা মনে হয় আমিই হব। আরু প্রশ্ন করলো, কেন? আরিফের কণ্ঠে গভীরতা টেনে বলল, আম্মুর আদরের ভাতিজিকে আজ রক্তাক্ত করে ফেলেছি। আরুর উজ্জ্বল আনন অতিমাত্রায় ক্ষীণ হয়ে গেল। শুকনো গলায় ঢোক গিলে আর্তনাদ করে উঠল। কাকে রক্তাক্ত করে ফেলেছ? মেঘ আপুকে নাকি মিমকে? আরুর আর্তনাদ শুনে ভেতরের রুম থেকে মাহমুদা খান ছুটে এলেন। এক মুহূর্তের জন্য নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। বিশ্বাস অবিশ্বাসের দ্বিধায় ছেলের এস্ত চেহারার দিকে নীরের দৃষ্টিতে তাকালেন। উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন, কি করেছিস তুই? আরিফ শুকনো গলায় ঢোক গিলে পুরু বল, মিমের সঙ্গে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। মাহমুদা উচ্চস্বরে বলে উঠলেন, অ্যাক্সিডেন্ট? না না, তেমন না। আরিফ আম্মু আর আরুকে বিস্তারিত ঘটনা খুলে বলল। মাহমুদা নিষ্প্রাণ চোখে তাকিয়ে ছেলের সব কথা শুনলেন। এর মধ্যে আরু আম্মুর ফোন এনে তানভীরের নাম্বারে কল দিয়ে ফেলেছে।
তানভীর কল রিসিভ করা মাত্র একদমই সব ঘটনা বলে দিয়েছে। প্রত্যুত্তরে তানভীর শুধু বলেছে, আমি দেখছি। কপালের সাথে সাথে মিমের মাথায় প্রচণ্ড ব্যথা হয়েছে। পুরো রাস্তায় চাপা স্বরে আর্তনাদ করেছে। ব্যথার তোড়ে এক মনে আরিফকে বকেছে। বাড়ির সদর দরজা পার হয়ে বসার ঘরে পা রাখতেই আকলিমার তপ্ত স্বরের প্রশ্ন কানে বাজল, মাথায় কি হয়েছে? মিম কপাল থেকে হাত সরাতেই আকলিমা দ্বিতীয় দফায় হুঙ্কার দিলেন, কি করেছিস তুই? ব্যথা পেয়েছিস কিভাবে? মিম শান্ত গলায় বলল, কেটে গিয়েছিল। আকলিমা মেয়ের কপাল ভালোভাবে পর্যবেক্ষণ করে শুধালেন, কিভাবে কেটেছে? কলেজে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম। সাবধানে চলাফেরা করতে পারিস না? ডাক্তার দেখাতে হবে তো। স্কুলের কাছে ক্লিনিকে গিয়েছিলাম, ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এসেছি। তুই একা ক্লিনিকে গিয়েছিলি? ফ্রেন্ড গিয়েছিল সাথে। আম্মুর কথা তো ফ্রেন্ডের কথা তো বলে দিয়েছে, কিন্তু কোন ফ্রেন্ড জিজ্ঞেস করলে কী উত্তর দিবে সেসব ভেবেই ভয় পাচ্ছে মিম। আম্মুর প্রশ্ন থামাতে ব্যাগ থেকে ঝটপট প্রেসক্রিপশনটা বের করে দিল। তানভীর সিঁড়ি দিয়ে নামতে নামতে জিজ্ঞেস করলো, ব্যথা কি বেশি পেয়েছিস? না, কপালে একটু লেগেছে। মেঘ দ্বিধাহীনভাবে বলল, ঠিক আছে, রুমে গিয়ে রেস্ট নে। মেঘ ওপরের ব্যালকনিতে দাঁড়িয়ে সবটা অবক্ষণ করল। তানভীরের নির্বিকার ভাব দেখে কপাল কুঁচকালো। মেঘ, মিম বা আদি যেভাবেই ব্যথা পাক, বাসার মধ্যে সর্বপ্রথম তানভীরের উৎকণ্ঠা স্পষ্ট প্রত্যক্ষ হয়। এখানে আজ তানভীর কিছুই বলল না। মিম একা একা কোথা থেকে ডাক্তার দেখিয়ে এসছে, কী ওষুধ লিখেছে সেটা দেখার প্রয়োজনও মনে করল না। মেঘের মন খচখচ করছে। ক্ষণকাল পর মেঘ মিমের রুমে এসছে। মিমের চুলে হাত বুলিয়ে মোলায়েম কণ্ঠে শুধালো, এখনও ব্যথা আছে? হালকা, মাঝে মধ্যে করছে। আপু জানো কি হয়েছে? মেঘ জানতে চাইলো, কি হয়েছে? আমাদের কলেজের একটা ছেলের জন্য আজ আমি ব্যথা পেয়েছি। অবশ্য ছেলেটার পরে আমাকে ক্লিনিকে নিয়ে গেছিলো, জুস ঔষধ কিনে দিয়েছে, রিক্সা রেডি করে ভাড়াটা পর্যন্ত দিয়ে দিয়েছে। ভাইয়া যেমনভাবে আমাদের যত্ন করে, ওই ছেলেটাও তেমনভাবেই যত্ন নিচ্ছিল। মেঘ ভ্রু কুঁচকে শক্ত কণ্ঠে বলল, আমার দৃষ্টিতে ভাইয়া বলতে পৃথিবীতে একজনই আছে, সে হলো তানভীর ভাই। পৃথিবীর সব মানুষের দায়িত্ব যত্ন একত্রিত করলেও ভাইয়ার ভালোবাসার সমান হবে না। তাই ভবিষ্যতে কোনোদিন ভুল করেও ভাইয়ার সাথে কারোর তুলনা করবি না, মনে থাকবে? থাকবে, মিমের অনুদ্যত জবাব। মেঘ অবিচল কণ্ঠে জানতে চাইল, ছেলেটার নাম কি? দিয়ে কিছু একটা, মেঘ সহসা বলে দিল, আবির। মিম হেসে বলল, দিয়ে শুধু আবির নামই হয়? ছেলেটার নাম দিয়ে, কিন্তু মনে করতে পারছি না। যা হোক, তোমার মুখে প্রথমবারের মতো আবির ভাইয়ার নাম শুনে খুব ভালো লাগছে। ভাইয়াকে কথাটা বলতে হচ্ছে। মেঘ তেজি কণ্ঠে শুধালো, কি বলবি? বলবো যে তুমি ইদানিং ভাইয়াকে মিস করছো। তাকে মিস করার কি আছে? মেঘ নিরুদ্বেগ কণ্ঠে বলল, এই যে দেখো, আবির ভাইয়ার কথা বলতেই তোমার মুখ লাল হয়ে গিয়েছে। মেঘ সহসা উঠে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। ভালো মতো পর্যবেক্ষণ করে রাগান্বিত কণ্ঠে বলল, কোথায়? মিম একগাল হেসে বলল, আমি মজা করছিলাম। মেঘ রাগী স্বরে বলল, ফাজিল মেয়ে, চুপ করে ঘুমা। সুখে দুঃখে সময় চলেছে নিজের মতো। পরীক্ষা যত এগোচ্ছে বিরহানলে মেঘের মন তত পুড়ছে। পড়াশোনার প্রতি অদ্ভুত এক অনীহা কাজ করছে। কোচিং টিউশন শেষ পর্যায়ে। কিছুদিন পর কলেজের বিদায় অনুষ্ঠান। মেঘ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। অনাসক্ত দৃষ্টি আদুরের ল্যাম্পপোস্টের ক্ষুদ্র আলোতে আটকে আছে। মস্তিষ্কে ঘণ্টার কাঁটার মতো পরীক্ষার রুটিনটি অনবরত ধপধপ করে শব্দ তুলে নিজের আগমনী বার্তা জানান দিচ্ছে। বাটন ফোনের অসহ্য অপ্রীতিকর শব্দ মেঘের চিন্তার কারণে আঘাত হানে। ফোন হাতে নিতেই আঁখি যুগল প্রশস্ত হলো। ফোনে সংরক্ষণের তালিকায় না থাকলেও নাম্বারটা চিনতে মেঘের এক মুহূর্ত সময় লাগেনি। অন্যমনস্কতায় আম্মু, ভাইয়া, বড় আব্বুর ফোনে অসংখ্যবার নাম্বারটা দেখেছে মেঘ। অপ্রত্যাশিত ব্যক্তি অনাকাঙ্ক্ষিক সময়ে কেন কল দিয়েছে সেটাই ভাবছে। দ্বিধাদ্বন্দ্বের ইতি টেনে কল রিসিভ করলো। ওপাশ থেকে অবশ্যই কণ্ঠে আবির ডাকলো, ম্যাম। মেঘ হতবিহ্বল, বিস্ময়ে উপচে পড়েছে চোখ। আবিরের অবেশিত কণ্ঠে ডাকা ছোট্ট একটা শব্দে অনুভূতির প্রাবল্য মিশ্রিত। এই যাবৎকালে এতটা ব্যগ্রতা নিয়ে কেউ কোনোদিন মেঘকে ডাকেনি। আবিরের কণ্ঠে স্নেহের তীব্রতা, মোহমুগ্ধ এক অপরিস্ফুট অধিকারবোধের আভাস পাওয়া যাচ্ছে। স্বপ্নময় ঘোর কাটিয়ে নিবৃত্তিতে নিঃশ্বাস ছাড়ল মেঘ। এক বুক মায়া কণ্ঠে ডেকে, কোনো পুরুষ যদি তার জীবনের সবচেয়ে বড় শত্রুকেও ডাকে, সেই শত্রুর পক্ষে সমান আক্রোশ মনে রেখে সেই পুরুষকে প্রহার করা অসম্ভব। এতগুলো বছরে দু একবার এভাবে ডাকলে হয়তো মেঘের অভিমান অনেক আগেই ভেঙে যেত।
তবে উল্টোটাও হতে পারত, কারণ মন পাড়ায় যার অস্তিত্ব খুঁজে পাওয়া দুষ্কর, সে অনুভূতির পাহাড় বুকে চেপে মধুর স্বরে ডাকলেও সেই ডাক বিষাক্ত মনে হবে। মেঘের জীবনে আবির ছিল সেই বিষবৃক্ষ, যাকে দেখা তো দূরের কথা, নাম শুনলেই রোষানিতে অন্তর্করণ পর্যন্ত পুড়ে যেত। মেঘের জীবনের কাছে পুরুষ মানুষ বলতে একমাত্র তানভীর আছে। বড় ভাই হয়েও মেঘের সব রাগ, অভিমান, অভিযোগ হাসি মুখে সহ্য করে। সেই তানভীরের দুঃসময়ে আবিরের প্রবল প্রচেষ্টা দেখে মেঘ নিজের অজান্তেই ধীরে ধীরে আবিরের প্রতি দুর্বল হতে শুরু করে। অস্থায়ী দুর্বলতা কখন যে হৃদয়ে স্থায়ী কমিটির সদস্য হয়ে উঠেছে সেটা বুঝতেও পারিনি। আবির মেঘের দীর্ঘ সময়ে নিস্তব্ধতার প্রতিটা প্রহর গুনেছে। আবিরের বক্ষপিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডটা তার প্রণয়নের কণ্ঠ শোনার জন্য ব্যাকুল হয়ে আছে। হৃদয়ের অস্থিরতা কাটিয়ে আবির নরম স্বরে পুনরায় ডাকল, ম্যাম। হতচকিতে মেঘের চেতনা ফেরার সঙ্গে সঙ্গে হৃদয়ের তীব্র কম্পন উপলব্ধ করে। চিত্তের অগাচিত আন্দোলনের বিরুদ্ধে গিয়ে মেঘ অবিচল কণ্ঠে বলল, জি। আবিরের অবসন্ন বদন মুহূর্তেই ঝলমলিয়ে উঠল। স্নিগ্ধ দু চোখ সিন্ধু জলের মতো উত্তাল হয়ে উঠল। ঠোঁট জুড়ে রহস্যময় হাসির ঝলক দেখা গেল। নিঃশব্দে হেসে সত্বর প্রশ্ন করল, কেমন আছেন ম্যাম? মেঘ বাইরের দিকে তাকিয়ে চাপা নিঃশ্বাস ছেড়ে জবাব দিল, আলহামদুলিল্লাহ, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি করছিলেন? কিছু না, মেঘ নির্বিকার ভঙ্গিতে জানালো। আবিরের সরল অথচ ব্যগ্র কণ্ঠের প্রশ্ন, আমি কি বিরক্ত করলাম আপনাকে? মেঘ মুচকি হেসে বলল, হ্যাঁ বললে কি করবেন? আবির তেজহীন প্রত্যুক্তি, অঙ্কের সমীকরণের মতো জীবনটা দিনকে দিন জটিল হয়ে যাচ্ছে। উত্তরপত্র ছিঁড়ে গেছে অবিদিত ঝড়ে। সমাধান নামক মিথ্যা মায়া টানছে অশরীর বলে। উদাস দুপুরে পরিশ্রান্ত পাখির কাছে জানতে চাওয়া শেষ ইচ্ছের মতো আপনার প্রশ্নটাও আমার মনে দ্বিধাদ্বন্দ্বের সূচনা বার্তা। মেঘ নিরুত্তর। অঙ্কের সমাধান সমীকরণের সাথে নিজের করা সামান্য একটা প্রশ্নের সামঞ্জস্য করতে পারছে না। ফোঁস করে শ্বাস ফেলে ছোট্ট করে শুধালো, কি করছেন? আবির সরল স্বীকারোক্তি, চিঠি লিখছি। প্রত্যুত্তরে মেঘ জানতে চাইল, কাকে? মুহূর্তের জন্য মেঘ আবারও বলে উঠল, সরি সরি সরি। সরি কেন? পুরো কণ্ঠে আওড়ালো আবির। আপনার পার্সোনাল লাইফ সম্পর্কে জিজ্ঞেস করার অধিকার আমার নেই। আবির মৃদু স্বরে বলে উঠল, অধিকার? আবিরের নিঃশ্বাসের শব্দ ফোনের ওপাশ থেকে শোনা যাচ্ছে। কথা কাটাতে মেঘ স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, কল দিয়েছিলেন কেন? ঝরা পাতার মৌসুম কাটিয়ে কুয়াশার আঁচল সরিয়ে ঋতুরাজ বসন্তের আগমনের মতো আগুন ঝরা রূপ আর চোখে অলৌকিক মায়া নিয়ে আজকের এই দিনে ধারিত্রীর বুকে এক সত্তার আগমন হয়েছিল। সেই সত্তা কারো সুখ নিদ্রার কারণ, জীর্ণবক্ষে নগ্ন স্বপ্ন দেখার একমাত্র আশ্বাস, হয়তো কারো জীবনের অপ্রত্যাশিত এক নিষিদ্ধ উপন্যাস। হাজারো অপকৃষ্টের ভিড়ে পৃথিবীর সকল সুখ ঘিরে রাখুক তাকে। মেঘ আশ্চর্য নয়নে অদূরের আম গাছের ডালে বসে থাকা চড়ুই পাখিটির দিকে তাকিয়ে আছে। মৃদু বাতাসে গাছের ডাল নড়বার আগেই ছোট্ট চড়ুই ডানা মেলে উড়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন মেঘের অস্থির অশান্ত মনটাকেও নিয়ে যাচ্ছে। মেঘ নিবিষ্ট চোখে সে দৃশ্য দেখছে। আবিরের বলা কথাগুলো হৃদয় কোণে তোলপাড় চালাচ্ছে। হৃৎপিণ্ডের ধূপকানি বাড়ছে। শহরের সবচেয়ে উঁচু ইমারতে ধাক্কা খেয়েছে। বুকে আটকে থাকা উষ্ণ নিঃশ্বাস ছেড়ে আদম্য কণ্ঠে শুধালো, আজ আমার জন্মদিন, এটা আপনি কিভাবে জানেন? আবির আবার শব্দ করে হাসল। আবিরের হাসির নিসর্গে মেঘের কপালের ভাঁজ গাঢ় হলো। নিস্পৃহ কণ্ঠে প্রশ্ন ছুড়ল আবির, আমি কি বাইরের কেউ? মেঘ কিঞ্চিত ভরকালো, স্তম্ভিত হয়ে বলল, না মানে। আবির নিষ্প্রভ কণ্ঠে বলল, অবশ্য আপনার হৃদয়ে আমার অস্তিত্ব না থাকাটাই স্বাভাবিক। আমি আপনার চোখে হাজার খুনের আসামি কি না? হয়তো আপনার আদালতে আমার ফাঁসির আদেশ বহু আগেই ঘোষণা হয়ে গিয়েছে। সত্বর সেই আদেশ কার্যকর হলে আপনি বেঁচে যাবেন, তাই না? নিশ্চুপ মেঘের মনে উদ্বেগের ছায়া। আবিরের কণ্ঠে তীব্র অভিমান। চাপা ক্লেশ যে বিষাদের রূপ নিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। মেঘ রক্তাভ ঠোঁট তীর করে কাঁপছে। বক্ষে টনটন ব্যথাটা দুঃস্বপ্ন হয়ে উঠেছে। সুদীর্ঘ অতীতের তিক্ত স্মৃতি আজ মেঘের কাছে তুচ্ছ মনে হচ্ছে। সাধারণ একটা বিষয়ের জন্য এত বছর চাচাতো ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রেখেছিল, ভাবতেই রাগ হচ্ছে মেঘের। নিজের বাচ্চামি আচরণের জন্য অসংখ্যবার মনে মনে নিজেকে ভৎসনাও দিয়েছেন। আজও এক অপরাধবোধ থেকেই আবিরের জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন।
সেদিনের পর থেকে প্রায় 5 মাস কেটেছে। আবির কখনো নিজ থেকে মেঘের সাথে কথা বলতে চায়নি। মেঘের মনে আগ্রহ থাকলেও সেভাবে জাহির করতে পারেনি। আবিরের অবসন্ন হাসিতে ঘোর কাটল মেঘের। প্রাণবন্ত হাসির মাঝে অবলীলায় জানালো, এই বলেছি বলে সত্যি ভাববেন না যেন। ফাঁসি টাসি দেওয়ার চিন্তা থাকলে অচিরেই ভুলে যান। আমি আপনাকে না দেখে কোনোভাবেই মরতে চাই না। মেঘের অধর জোড়া কিঞ্চিত ফাঁকা হতেই আবির বলে উঠল, আপনাকে দেখি না কত বছর হলো, এখনও কি আমাকে দেখার ইচ্ছা হয় না আপনার? মেঘ ঠোঁট বেঁকিয়ে হাসল। গত কয়েক মাসে কতবার আবিরের ছবি দেখেছে সে হিসাব রাখতে এতদিনে মগজ বিধ্বস্ত হয়ে যেত। আবিরের অপাদমস্তক এখন যেন মেঘের নখদর্পণে, শুধু প্রাণোচ্ছল হাসিটা দেখা বাকি। মেঘ মুচকি হেসে মেকি স্বরে বলল, না। আবিরের শশব্যস্ত স্বরে ভাটা পড়ল। চক্ষু যুগল সহসা সংকুচিত হয়ে গেল। উত্তেজনায় উজ্জ্বল চেহারায় বিষণ্ণতা ভর করেছে। বুক খুঁড়ে শ্বাস ছেড়ে স্বভাবসিদ্ধ কণ্ঠে বলল, আমিও না। আবোল তাবোল কথা বলে আপনার সময় নষ্ট করছি। সামনে আপনার পরীক্ষা, মনোযোগ দিয়ে পড়াশোনা করুন। আমি জানি আপনি খুব জেদি, আশা করব জেদটা পড়াশোনাতেও কাজে লাগাবেন। এই জেদ সফলতা অর্জনে, নিজের অপূর্ণ স্বপ্ন পূরণের দোয়া করি। আপনার সবসময় ভালো থাকুন। মন দিয়ে পরীক্ষা শেষ করুন। পরীক্ষার পর আপনি আপনার উপহার পেয়ে যাবেন। কি উপহার? মেঘের কৌতূহলী প্রশ্ন। আবির নিরুদ্বেগ জবাব, সেটা না হয় সারপ্রাইজ হিসেবেই থাকুক। ভালো থাকবেন আপনিও। মেঘ ফোন রেখে চোখ বন্ধ করে শটান দাঁড়িয়ে শব্দ করে শ্বাস ছাড়ল। বিস্ময় এখনও কাটেনি। চোখের সামনে আবিরের উদাস চাউনির এক প্রতিকৃতি ভেসে উঠেছেই আচমকা চোখ মেলল। নিজের মাথায় গাঁটটা মেরে মেঘ বলল, ম্যাম, আজে বাজে চিন্তা বাদ দিয়ে পড়তে বসুন। সময়ের গতি ভীষণ ক্ষিপ্র। নিঃশ্বাসে স্বস্তির ছিটে ফোটাও নেই। পরীক্ষা সামনে। প্রকৃতির মুক্ত বাতাসটাও দিন দিন বিষাক্ত লাগছে। মনে আতঙ্ক বাসা বেঁধেছে। প্রস্তুতি ভালো হলেও মনে জোর কম। আজ মেঘদের বিদায় অনুষ্ঠান। বন্যা, মায়া, পাখি সহ মেঘের আরও কয়েকজন কাছের বান্ধবী সকাল থেকে কলের পর কল দিচ্ছে। ওরা সবাই শাড়ি পরে আসবে, সেজন্য মেঘকেও জোরাজুরি করছে। শাড়ি পরার প্রতি বিশেষ আগ্রহ নেই মেঘের, তবে সবার ইচ্ছেতে সেও রাজি হয়ে গিয়েছেন। কিন্তু শাড়ি পরার সুপ্ত ইচ্ছা অচিরেই আক্কা পেয়েছে। তানভীরের কঠিন নিষেধাজ্ঞার সামনে মেঘ দ্বিতীয়বার আবদার রাখার সাহসই পায়নি। আব্বুর কিনে দেওয়া নতুন 3 পিসটা পরে সচরাচর সেভাবে কলেজ যায়, আজও সেভাবেই গেল। বিদায় অনুষ্ঠান উপলক্ষে কলেজে বিশাল আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের সাথে সাথে অভিভাবকরাও আমন্ত্রিত। মেঘকে ভেতর পর্যন্ত এগিয়ে দিয়ে তানভীর কলেজ থেকে সেই বের হয়ে যাবে অমনি অন্তঃস্থলে অবিনীত কম্পন অনুভব করল। শাড়ি পরা এক রমণীকে দেখে দৃষ্টির সঙ্গে সঙ্গে হৃৎপিণ্ডটাও থমকে গেল। মুগ্ধতায় বুকের ভেতর পর্যন্ত ছেয়ে গেছে। বন্যার পরনে হালকা রঙের শাড়ি, ডাগর ডাগর আখি যুগলে গাঢ় কাজল আর আইলাইনার দেওয়ার চোখ দুটো গভীরভাবে আকৃষ্ট করছে। অনাড়ম্বর মেয়েটাকে এই চোখ ধাঁধানো সাজম্বর সাজে বিহমিত তানভীর। হৃদয়ের অন্তঃস্থল জুড়ে অদ্ভুত রকমের অস্থিরতা কাজ করছে। বন্যাকে আজ প্রথম দেখছে এমনটা নয়, ছোট থেকে অসংখ্যবার দেখে এসছে। স্কুল কলেজে বিভিন্ন কার্যক্রমে মেঘের সাথে সাথে বন্যার অনেক কাজ তানভীর নিজ দায়িত্ব করে দিয়েছে। বন্যা মেঘেদের বাসাতেও গিয়েছে বহুবার। বোনের বান্ধবীর বাইরে কোনোদিন কিছু ভাবেও নি তানভীর, তবে আজ কেন দৃষ্টি থমকে গিয়েছে, হৃদয় কম্পিত হচ্ছে অজানা ঝড়ে। তানভীরকে দেখে হঠাৎই হেসে উঠল। সহজা কুঞ্চিত ভ্রুযুগল দুপাশে সরে গেল। তানভীরের দিকে তাকিয়ে সুমধুর কণ্ঠে ডাকল, কেমন আছেন ভাইয়া? বন্যার মুখে ভাইয়া শুনে অনাকাঙ্ক্ষিক কারণে চটে গেল তানভীর। অল্প সময়ে জন্ম নেওয়া অল্প স্বল্প অনুভূতির চিন্তনে বাধা পড়ার মতো ভেতরটা ক্ষুব্ধ হলো। ভেতরের অসন্তোষ চেহারাতেও ফুটে উঠল। গাল ফুলিয়ে ছোট করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, আমি তোমার কোন জন্মের ভাইয়া? তানভীরের এহেন প্রশ্নে বন্যা ভড়কে গেল। এ যাবৎকালে প্রথমবারের মতো নিজ থেকে তানভীরের সাথে কথা বলছে, কিন্তু মুখের ওপর কেমন অপমান সহ্য করতে পারছে না মেয়েটা। উজ্জ্বল বদনে আধার নামতে সময় লাগলো না, তবুও স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি মেঘের ভাইয়া, তাই আমিও। কথা সম্পূর্ণ করার আগেই তানভীর কড়া গলায় বলল, আমিও মেঘের ভাইয়া, তোমার না। তানভীর 1 সেকেন্ড দেরি না করে কলেজ থেকে বেরিয়ে গেল। বন্যা কপাল কুঁচকে নির্বাক চোখে কতক্ষণ দাঁড়িয়ে রইল। মুখে বিরক্তির ভাব টেনে বলল, আজব মানুষ। 1 সপ্তাহ পর মেঘের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। প্রথম পরীক্ষার আগের দিন 1 মিনিটের জন্য কল দিয়েছিল আবির। পরীক্ষা পড়াশোনা ব্যতীত আর কোনো কথাই বলেনি। পরীক্ষা কেমন হচ্ছে সেই খবরটা পর্যন্ত নেয় না। সরাসরি মেঘকে কল না দিলেও মামনির থেকে ঠিকই মেঘের খোঁজ নিচ্ছে।
বসা থেকে যত দূরেই থাকুক না কেন আবিরের দায়িত্ববোধ বিন্দুমাত্র ত্রুটি খুঁজে পাওয়া যাবে না। আম্মু আব্বু চাচ্চু মামুনি কাকিমণি কাকিয়া থেকে শুরু করে তানভীর মেঘ মিম আদি প্রত্যেকের ব্যাপারে আবিরের প্রত্যক্ষ অভিমত না থাকলেও সবার সামগ্রিক বিষয় জানে। পড়ন্ত বিকেলে কোলাহল শূন্য স্থানে একটা পুরনো বেঞ্চে বসে আছে আবির। মাথা ভর্তি দুশ্চিন্তা, বুকের ভেতর হাহাকার, চোখের সামনে রঙিন স্বপ্নগুলো প্রতিনিয়ত ফিকে হয়ে যাচ্ছে। বক্ষপিঞ্জরে সযত্নে আগলে রাখা মেঘবরণ কন্যাকে দেখার আদম্য ইচ্ছেরাও আজ মরণাপন্ন। অকাল বর্ষণের মতো এক অলৌকিক শক্তি যদি আবিরকে প্রশ্ন করে, কি চাও তুমি? আবির দ্বিধাহীনভাবে জবাব দিবে, মাহদিবা খান মেঘকে চাই। বাস্তবতা কি এতটা সহজ? মাহদিবা খান মেঘকে নিজের করে পাওয়ার ভাগ্য কি আবিরের হবে? হঠাৎ ফোনের রিংটোন বাজতেই ভাবনার ছেদ পড়ল। আবিরের সবচেয়ে কাছের বন্ধু রাকিব কল দিয়েছে। কল রিসিভ করতেই ওপাশ থেকে বলল, কি খবর বন্ধু? আবির মৃদু স্বরে বলল, এই তো, তোর কি অবস্থা? আছি ভালো। কোথায় আছিস? প্রতিদিন এই সময় যেখানে থাকি। আবির নির্দ্বিধায় বলে দিল। রাকিব উত্তেজিত কণ্ঠে শুধালো, কি শুনছি এসব? কি শুনেছিস? ম্যাডামের সাথে নাকি মহব্বত হয়ে গেছে তোমার? আবির ভারী কণ্ঠে বলল, কথা হয়েছে কেবল, তাছাড়া নতুন করে আর কি মহব্বত হবে? বৃক্ষতলে শুয়ে না থেকে সামনের কোনো একটা গাছে মাথা ঠুকে অতীত ভুলে যাও বন্ধু। প্রিয়তমার হৃদয়ে প্রণয়ের বীজ রোপণ করো। নতুন করে ভালোবাসতে শেখো। আবির পরিহাস করে বলল, বাহ, প্রেম বিষয়ক পিএইচডি করে ফেলেছিস দেখা যাচ্ছে। তা কোন বিশ্ববিদ্যালয় থেকে করলি? রাকিব সহাস্যে জবাব দিল, রোকসানা আনজুম রিয়ার ব্যক্তিগত বিশ্ববিদ্যালয় থেকে। আর কত বছর বিশ্ববিদ্যালয়ে অপদার্থ ছাত্র হয়ে থাকবি? বিশ্ববিদ্যালয় জীবনের ইতি টেনে সংসার জীবনের সূচনা কর দ্রুত। বোনের বিয়েটা ঠিকঠাক মতো দিয়ে তারপর নিজের বিয়ে নিয়ে ভাবব। তুই না বলেছিলি কিছুদিনের জন্য দেশে আসবি? এখন আবার কি হলো? ভেবেছিলাম, কিন্তু মন বলছে এ সময় যাওয়াটা ঠিক হবে না। মেঘের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সামনে অ্যাডমিশন টেস্ট। ওর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এটা। আমি চাই না আমার কারণে ও লক্ষ্যচ্যুত হোক। তার থেকে বছরখানেক পর সব কিছু গুছিয়ে একবারে চলে আসব। ম্যাডামের সাথে কথা হয় রেগুলার? আবির নিবিড় কণ্ঠে বলল, আরে না, এ সময় কথা বলে ওর মনোযোগ ব্যাঘাত ঘটাতে চায় না আমি। সেসব বাদ দে। তানভীরের কিছু হয়েছে? তুই জানিস কিছু? হয়েছে, অনেক কিছু হয়েছে। ইদানিং অফিসে যাওয়ার বেশিরভাগ সময় অন্যমনস্ক থাকে। মাঝে মধ্যে দেখি একা একা হাসে। আবির কপাল কুঁচকে শুধালো, কি বলতে চাচ্ছিস? আমার ভাই পাগল হয়ে গিয়েছে? রাকিব হেসে বলল, এখনও পুরোপুরি হয়নি, তবে সে পথেই হাঁটছে। হয়েছে কি ওর? ফোন দিলেও তেমন একটা কথা বলে না, জিজ্ঞেস করলে কিচ্ছু বলেও না। মনে হচ্ছে সিরিয়াস কিছু, তাই জিজ্ঞেস করছি। তুই কিছু জানলে আমাকে বল। রাকিব শ্বাস ছেড়ে বলতে শুরু করলো, সঠিক জানি না, তবে হাবভাব দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছি। বেচারা কারো প্রেমে গুরুতরভাবে হাবুডুবু খাচ্ছে। আমি এ ব্যাপারে কিছু বলতে গেলে আমাকে এমনভাবে ইগনোর করে, মনে হয় আমি ওর প্রেমিকার না। জেনে গেলে ছেলে পছন্দ হয়নি বলে বিয়ে ভেঙে দিব। আবির ঠান্ডা কণ্ঠে বলল, আমাকেও তো কিছুই বলল না। ওই মেয়ের ঘটনা কি ভুলে গিয়েছিস? এত কিছুর পর তোকে বলার সাহস হবে ওর? যত দ্রুত সম্ভব মেয়ের ডিটেলস নিয়ে আমাকে জানাবি। তানভীরের ব্যাপারে আর কোনো রিস্ক নিতে চাই না আমি। এত সিরিয়াস হওয়ার মতো কিছু হয়নি। আমি এক সপ্তাহের মধ্যে তোকে বিস্তারিত জানাবো। তুই এখন তানভীরকে কিছু বলিস না, ঠিক আছে? দেখতে দেখতে মেঘেদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংগুলো সময়ের আগে ছুটার প্রতিযোগিতায় নেমেছে। বন্যা আর মেঘ দুজন একই কোচিংয়ে ভর্তি হয়েছে। এক বিকেলে মেঘ নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। হঠাৎ আবিরের কলে ঘুম ভাঙে। প্রায় 3 মাস পর কল দিয়েছে আবির। মেঘ ঘুম ঘুম চোখে আবিরের নাম্বার দেখে ঝটপট উঠে বসলো। কল রিসিভ করে সালাম দিল। ওপাশ থেকে সালামের উত্তর দিয়ে আবির প্রশ্ন করলো, উপহার পেয়েছেন? কিসের উপহার? তানভীর কিছু দেয়নি? মেঘ রুমে চোখ বুলালো। টেবিলের ওপর একটা উপহারের বক্স দেখে বিছানা থেকে নেমে গেল। বাক্সটা হাতে নিতেই উত্তেজিত কণ্ঠে শুধালো, পেয়েছি, কিন্তু কি আছে এতে? খুলে দেখুন। আবির মৃদু স্বরে বলল। বক্সে নতুন ফোন দেখে মেঘ চমকে উঠল। দুঃস্বপ্নে ভেবে নিজেকে হাতে ছোট করে চিমটি কেটে নিজেই উফ করে উঠল। উত্তেজনায় মেঘের হাত কাঁপছে, খুশিতে ঝকঝক করছে চোখ, অস্থিরতায় মাথা কাজ করছে না। কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। মেঘ ফোনটা ভালো করে দেখে খুশিতে গদগদ করে বন্যাকে কল দিল।
ভাইয়ার কাছে এত চেয়েও যখন একটা ফোন পাচ্ছিল না, তখন ফোনের আশা এক প্রকার ছেড়েই দিয়েছিল, কিন্তু পরীক্ষা শেষ হতেই এভাবে উপহার পেয়ে যাবে এটা ভাবেইনি। কাঙ্ক্ষিত জিনিস না চাইলেই পেয়ে গেলে অনুভূতি প্রকাশ করার ভাষা হারিয়ে যায়। মেঘ ফোন হাতে নিয়ে সারা বাড়ি ছুটছে, সবাইকে ফোন দেখাচ্ছে। মেঘের হৈহুল্লোড়ে তানভীরের রুম থেকে বেরিয়ে এসছে তানভীর। তানভীর নামতেই মেঘ আদুরে গলায় বলল, থ্যাংক ইউ ভাইয়া। খুশি? তানভীর ক্ষীণ হেসে আওড়ালো। মেঘ হাসি মুখে বলল, অনেক খুশি। তানভীর মেঘের মাথায় হাত রেখে অবকুল কণ্ঠে বলল, ইচ্ছে হলে ভাইয়াকে থ্যাঙ্কস বলিস। রং বেরঙের ইচ্ছেরা ডানা মেলে উঠছে। নতুন ফোন পাওয়ার আমেজে পড়াশোনার প্রতি মেঘের আগ্রহ দ্বিগুণ বেড়ে গিয়েছে। আবিরকে কল দিয়ে ধন্যবাদও জানিয়েছে। কোচিং শেষে বন্যা আর মেঘ ফুচকা খেতে গেল। পাশেই একটা কাপল ঝগড়া করছে। কেউ কাউকে এক চুলো পরিমাণও ছাড় দিচ্ছে না। ফুটন্ত তেলে ভুট্টার দানা ছেড়ে দিলে যেভাবে ছ্যাঁত করে ওঠে, ছেলেটার কথায় মেয়েটাও সেভাবে ছ্যাঁত করে উঠছে। ফুচকা আনতে দেরি হচ্ছে দেখে মেঘ আর বন্যা দুজনেই মনোযোগ দিয়ে ঝগড়া দেখছে। ঝগড়ার এক পর্যায়ে দুজনেই বেশ শান্ত হলো। ছেলেটা কিছুক্ষণ চুপ থেকে মেয়েটাকে বলল, তুমি আমাকে একটু বিশ্বাস করো না? যদি বিশ্বাস করতে তাহলে দুদিন পরপর ফেইট আইডি খুলে আমার যাচাই করতে না। বিশ্বাস ছাড়া ভালোবাসা মিথ্যা। তাহলে কি তোমার ভালোবাসাও মিথ্যা? তুমি কি আমাকে ভালোই বাসো না? মেয়েটার আগে কটমট করে বলল, 2 দিন পরপর তুমি এই মেয়ের ছবিতে ওয়াও রিয়াক্ট দাও, ওই মেয়ের ছবিতে লাভ রিয়াক্ট দাও। আমি জিজ্ঞেস করলে বলো তাদের তুমি চিনোই না। না চিনলে ছবিতে লাভ রিয়াক্ট দাও কিভাবে? নাকি বলবে ভূতে এসে রিয়াক্ট দিয়ে যায়? কি একটা অবস্থা! তুমি কি বোকা নাকি? এ যুগে এসেও কেউ লাভ, লাইক এসব নিয়ে পড়ে থাকে? মেয়েটা চেঁচিয়ে উঠল, হ্যাঁ আমি বোকা, কারণ ভালোবাসার কোনো যুগ হয় না। যুগের সাথে তাল মিলিয়ে ভালোবাসা প্রকাশের প্রস্তুতি ভিন্ন হতে পারে, কিন্তু মানুষের মনের অনুভূতি কখনো ভিন্ন হতে পারে না। আমি তোমাকে ভালোবাসি মানে তোমার সবটাকেই ভালোবাসি। তোমাকে আমি চাই মানে তোমার সবটাকেই চাই। তোমার মন মস্তিষ্কে সর্বক্ষণ আমার ভাবনা থাকবে, আমি এটাই চাই। তোমার ভাগ আমি কাউকে দিতে পারবো না। কাউকে না মানে কাউকে না। তুমি কোনো মেয়ের ছবিতে রিয়াক্ট দিলে আমার মনে অনেক কষ্ট হয়। যুগের সাথে তাল মিলিয়ে অনেক কিছু মেনে নিতে হয়, প্রতিনিয়ত মেনে নিচ্ছি। ভার্সিটির ভর্তির পর থেকে তোমার সাথে আমার দেখা সাক্ষাৎ কমে গেছে। 3 মাস 4 মাস পর পর দেখা হয়। ফোনটা ছাড়া যোগাযোগের কোনো মাধ্যম নেই পর্যন্ত। আমি কি মেনে নিচ্ছি না? সবই মেনে নিচ্ছি, কিন্তু তোমার লাইক কমেন্ট দেখে হঠাৎ যখন কোনো মেয়ের কথা জিজ্ঞেস করি, তখন তুমি এমনভাবে রিয়্যাক্ট করো যেন আমি ভয়ঙ্কর কিছু জিজ্ঞেস করে ফেলেছি। তোমার অস্বস্তি দেখে তখন আমার ভীষণ ভয় হয়। মনে হয় তুমি আমার আড়ালে অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাচ্ছ। তাই কিছুদিন পর পর ফেক আইডি খুলে তোমাকে পরীক্ষা করি। কথাগুলো বলতে বলতে মেয়েটা প্রায় কান্না করে দিয়েছে। মেঘ আর বন্যা নিস্তব্ধ হয়ে বসে আছে। কখন যে ফুচকা রেখে গিয়েছে সেদিকে কারোর মনোযোগ নেই। ছেলেটা আলতো হাতে মেয়েটার চোখের পানি মুছতে মুছতে মলিন হেসে বলল, আমার পাগলিটা কবে যে বড় হবে। শোনো, তুমি যেমন দূরে থেকে আমাকে মিস করো, আমিও তেমন সর্বক্ষণ তোমাকে মিস করি। কিন্তু কি করব বলো, পরিস্থিতির সাথে তাল মিলিয়ে অনেক সময় অনেক কিছু করতে হয়। ভার্সিটির বিভিন্ন প্রোগ্রামে সশরীরে উপস্থিত থাকা সত্ত্বেও বন্ধু বান্ধবীদের পোস্টে রিয়্যাক্ট না দিলে বিষয়টা ভালো দেখায় না। সেই অর্থেই মাঝে মধ্যে রিয়্যাক্ট দিই। তুমি এসব পছন্দ করো না, অভিমান করে বসে থাকো, সেজন্য তোমার থেকে আড়াল করতে চাই। কিন্তু তুমি যখন আচমকা প্রশ্ন করো তখন আমি দুশ্চিন্তায় পড়ে যাই। আমি তার কোন পোস্টে ঠিক কী কারণে রিয়্যাক্ট দিয়েছিলাম এটাই মনে করতে পারি না। আর তুমি এতেই সন্দেহ করে বসো। দেখো, তুমি বললে আমি আজই তোমাকে বিয়ে করতে রাজি আছি, তবুও তুমি কথায় কথায় সন্দেহ করো না আমাকে। 1 মাস পর পর তোমার সাথে দেখা হয়, তার মধ্যে তুমি যদি ঝগড়া করো তখন কেমন লাগে বলো? মেয়েটা ক্রন্দিত চোখে তাকিয়ে মলিন হেসে বলল, আর ঝগড়া করব না, সরি। ছেলেটা মেয়েটার হাতটা শক্ত করে ধরে বলল, আচ্ছা চলো এখন, চলো। কাপলটা খুশি মনে হাতে হাত রেখে চলে যাচ্ছে। মেঘ আর বন্যা হতবিহ্বল হয়ে আছে। কয়েক মুহূর্ত পর মেঘ হঠাৎ প্রশ্ন করল, কাপলটার মধ্যে কে ভালো বলতো? বন্যা স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, ভাইয়াটা। মোটেই না, আপুটা। কিভাবে? বন্যা প্রশ্ন করলো। আপুটা ভাইয়ার প্রতি কতটা পজিটিভ দেখেছিস? সামান্য রিয়্যাক্টটা পর্যন্ত সহ্য করতে পারে না। ভাইয়া দূরে থাকে তো, তাই অল্পতেই ভয় পায়। দেখলি না কিভাবে কান্না করছিল? বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল, সেটা ঠিক আছে, কিন্তু আমার কাছে ভাইয়াটাকে বেস্ট মনে হয়েছে। কেন? ভাইয়া কি এমন বলেছে যে তোর কাছে ভাইয়াটাকেই বেস্ট মনে হলো? ভাইয়াটা বেশি কিছুই বলেনি, আর না অপুটার মতো মন খুলে কান্না করতে পেরেছে। তবুও আমার কাছে ভাইয়াটা বেস্ট মনে হয়েছে। তুমি বললে আমি আজই তোমাকে বিয়ে করতে রাজি। ভাইয়ার সামান্য একটা কথাতেই ভাইয়ার সত্যিকারের ভালোবাসা বহিঃপ্রকাশ ঘটেছে। কারণ আজকালকার দিনে 5-6 বছর
প্রেম করার পরও বিয়ের সময় আসলে ছেলেরা নানান অজুহাত দেখায়। অনেক ছেলে প্রতিষ্ঠিত হওয়ার পরে বিয়ের কথায় বাসায় বলতে সাহসই পায় না। বিয়ে যেন তাদের কাছে আতঙ্ক। সেখানে ভাইয়াটা নির্দ্বিধায় বলে দিল, তুমি বললে আজই বিয়ে করব। মানে কথাটা জোর দিয়ে বলেছে, তুই বুঝতে পারছিস? মেঘ আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আহ, আমার জীবনে এমন একটা মানুষ কবে আসবে? তোর জীবনে কেউ আসতে চাইলে আসতে পারবে ভাবলি? তোর মনের দরজায় তোর ভাই দা নিয়ে বসে থাকবে। তোর স্বপ্নপুরুষ ভয়ে হোঁচট খেয়ে সামনেই মুখ থুবড়ে পড়বে। মেঘ কিছু মুহূর্ত সূক্ষ্ম নেত্রে তাকিয়ে রইল, হঠাৎই চেতিয়ে উঠল, ভাইয়া তোকে বলেছে? মেঘকে রাখতে দেখে বন্যা ক্ষীণ হাসল। মেঘ ভেঙচি কেটে কতক্ষণ অন্যদিকে তাকিয়ে রইল। আচমকা বন্যার মুখোমুখি হয়ে বলল, জানু, আমাকে একটা ফেসবুক আইডি খুলে দিবি? বন্যা আবৃত্তভাবে বলল, তোর ভাই না খুলে দিল? এইটা তো আছেই, একটা ফেক আইডি খুলব কেন? বন্যা উদ্বিগ্ন কণ্ঠে শোধালো। একজনকে বিরক্ত করতে খুব ইচ্ছা হচ্ছে। কাকে বিরক্ত করবি? মেঘ ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, খানবাড়ির নয়নের মণিকে। আবির ভাইয়াকে? বন্যা চোখ বড় করে তাকালো। মেঘ ঠোঁট কামড়ে হাসি আটকে বলল, ইয়েস। ধরা পড়লে তোর ভাই তোর হাড্ডি গুঁড়ো করবে। সেসব পরে দেখা যাবে, আগে খুলে তো দে। আমাকে ফাঁসাবি না বলে দিলাম। আমি শুধু শুধু তোর ভাইয়ের ধমক খেতে চাই না। রিল্যাক্স, কেউ কিছু জানবে না। মেঘ ফেক আইডি থেকে আবিরকে রিকোয়েস্ট পাঠিয়েছে 3 দিন হলো, অথচ অ্যাকসেপ্ট করার কোনো নামই নেই। মেঘ পড়া শেষ করে বিছানায় শুয়ে ফোন হাতে নিতেই দেখলো 5 মিনিট আগে আবির একটা পোস্ট করেছে। মেঘ সঙ্গে সঙ্গে মেসেজ পাঠালো, এই যে মিস্টার। সেকেন্ডের মধ্যে মেসেজ সিন হলো, কিন্তু আবির কোনো রিপ্লাই করলো না। মেঘ এবার ডিরেক্ট প্রশ্ন করলো, আপনি কি সিঙ্গেল? আবির সঙ্গে সঙ্গে রিপ্লাই করলো, না, আমি বিবাহিত। মেঘ ঠোঁট বেঁকিয়ে লিখলো, বউ কোথায় আপনার? মনের ঘরে তালা দিয়ে রেখেছি। মেঘ কিছুক্ষণ নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে রিপ্লাই দিল, তালা খুলে দেন তাড়াতাড়ি, নাইলে দম আটকে মরে যাবে। মিনিট 5 পর আবিরের রিপ্লাই আসে, তালা খুলে দিলে যদি উড়ে যাই? বউ হারা আমিটাকে কে সামলাবে তখন? মেঘ মনে মনে ভীষণ ক্ষুব্ধ হচ্ছে। আবিরের ওপর রাগ করবে নাকি নিজের ওপর রাগ করবে ঠিক বুঝতে পারছে না। এই কয়েকদিন আবিরের প্রতি যতটুকু পজিটিভ ভাবনা এসেছিল, কিছু সময়ে সে সব কিছু উধাও হয়ে গিয়েছে। মানুষ চিনতে না পারার রাগে দুঃখে আবিরকে মেসেজ লিখলো, আপনি একজন চরিত্রহীন ব্যক্তি। মেঘ ফোন রেখে ঘুমানোর জন্য চোখ বন্ধ করতেই আবিরের কল এসছে। প্রথমে ভয়ে আতঙ্কে উঠলেও খানিক বাদেই মেঘ বলে উঠল, আমি কেন ভয় পাচ্ছি? আমি তো ফেক আইডি দিয়ে মেসেজ দিয়েছি। উনি কিভাবে বুঝবেন যে এটা আমি? কিন্তু এ সময় উনি কেন কল দিচ্ছেন আমাকে? একবার কল বেজে কেটে গেল, কিছুক্ষণ পর আবারও কল বাজছে। মেঘ নাক টেনে সাহস নিয়ে কলটা রিসিভ করলো। কাঁপা কাঁপা গলায় বলল, হ্যালো। কথা নেই বার্তা নেই, ডিরেক্ট চরিত্রহীন। ম্যাম, চরিত্রহীনের মতো কি এমন কাজ করেছি? যদি একটু বলতেন, তাহলে আমি আমার চরিত্রটা একটু ঠিক করতে পারতাম। মেঘ হতবাক। আকস্মাৎ শ্বাসনালীতে নিঃশ্বাস আটকে গেল। দুর্মন্যের অন্তরাত্মা পর্যন্ত শুকিয়ে গিয়েছে। চোখে সর্ষে ফুল দেখছে। নিরুপায় হয়ে নমনীয় কণ্ঠে শুধালো, মানে কি মেসেজ দিয়েছেন নিজেই বুঝতে পারছেন না? নাকি ফেক আইডির মেসেজ ভুল করে রিয়েল আইডি দিয়ে পাঠিয়ে দিয়েছেন? মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে শক্ত করে চোখ বন্ধ করল। আতঙ্ক আর দুশ্চিন্তায় বুক কাঁপছে অবিরাম। আবিরের কল কেটে ফোন ঘাঁটতে লাগলো। কয়েক মুহূর্ত পর ফোন ছুঁড়ে ফেলে চিৎকার করল, সর্বনাশ! ফেসবুকে ফেক আইডি থাকলেও মেসেজগুলো তানভীরের খুলে দেওয়া মাহদিবা খান মেঘ নামের আইডি থেকেই পাঠিয়েছে। মেসেজ পাঠানোর সময় মেসেঞ্জারে কোন আইডি লগ ইন করা ছিল বুঝতেই পারেনি। নিজের নির্বুদ্ধিতার জন্য রাগে কান্না পাচ্ছে মেঘের। আবিরের সাথে সম্পর্ক এখনও স্বাভাবিক হয়নি, তার মধ্যে এমন লজ্জাজনক কাণ্ড ঘটিয়ে মুখ দেখানোর অবস্থা রাখেনি। মেঘ নিজেই নিজেকে প্রশ্ন করল, তিনি যদি ভাইয়াকে বলে দেন? কিন্তু কি বলবে? চরিত্রহীনের কথা নাকি বউয়ের কথা? তার বউ আছে এটা বললে আমার কি? বাই দ্য ওয়ে, তার বউ এলো কোথা থেকে? মেঘের এলোপাতারি প্রশ্নের মাঝে আবিরের মেসেজ এসছে, আমার ব্যাপারে কিছু জানতে চাইলে সরাসরি জিজ্ঞেস করতে পারেন। ফেক আইডি খুলে আমার মন পরীক্ষা করার কোনো প্রয়োজন নেই। মেঘ ঠোঁট বেঁকিয়ে শক্ত কণ্ঠে বলল, হিটলার কি আমার মনের কোথাও পড়তে পারে না? কিছু জানতে চাওয়া তো দূর, মেঘ 1 সপ্তাহ ফোন হাতেই নেয়নি। এই ঘটনার কথা বন্যাকে বলার সাহস পর্যন্ত হয়নি। মিমের কপাল কাটার পর বেশ কিছুদিন স্কুলে যায়নি। তারপর হুট করেই ইকবাল খান অসুস্থ হয়ে পড়েন। স্বামীর দেখাশোনা করতে মিম আর আদিকে নিয়ে আকলিমা সিলেট গিয়েছিলেন, তাই স্কুলে একটা লম্বা সময়ের গ্যাপ পড়েছিল। তবে আজকাল আরিফ আর মিমের হুটহাট দেখা হয়ে যায়।
আরিফ কথা বলার চেষ্টা করলেও মিম কখনো কথা বলে না। অপরিচিত ছেলেদের সাথে কথা বলা ভীষণ বারণ, এমন একটা দৃঢ় সংকল্প নিয়েই চলাফেরা করে। মাঝে মধ্যে তানভীর স্কুলে আসা যাওয়া করে। তাছাড়া ইকবাল খান বাসায় থাকলে প্রায় প্রতিদিনই মেয়েকে স্কুল পর্যন্ত পৌঁছে দেয়। সেজন্য কোনো ছেলের সাথে কথা বলার দুঃসাহস হয়নি কখনো। কপাল কাটার পর রক্তাক্ত অবস্থায় ব্যথা সহ্য করতে না পেরে এক প্রকার বাধ্য হয়ে আরিফের সাথে হাসপাতালে গিয়েছিল। এক স্কুলে পড়াশোনা করায় দুজনের স্কুলে দেখা হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু ইদানিং স্কুলের বাইরে বিভিন্ন জায়গায় অপ্রত্যাশিতভাবে দেখা হয়ে যায় দুজনের। ইচ্ছাকৃত নাকি কাকতালীয় সেটা বোঝা মুশকিল। সুবিশাল আকাশের নিচে কখন কোথায় কার সাথে ঠিক কিভাবে দেখা হবে এটা কেউ বলতে পারে না। আজও টিউশন থেকে ফেরার পথে আরিফের সাথে দেখা। একটা সাইকেলের ওপর বসে ফোনে কিছু করছিল। মিমকে দেখে তপ্তস্বরে ডাকলো, অগ্নি। মিম আর চোখে তাকাতেই আরিফ হাসলো। হাসির দরুন শুভ্র দাঁতগুলো প্রদীপ্ত হলো। মিম সূক্ষ্ম নেত্রে তাকিয়ে শুধালো, কি বললেন? অগ্নি বলেছি। কেন, ভালো লাগেনি? আমার একটা সুন্দর নাম আছে, মনে না থাকলে আবারও মনে করিয়ে দিচ্ছি। আমার নাম মেহরিন খান মিম, ওকে? ঠিক আছে অগ্নি। আবারও অগ্নি? কেন ডাকছেন বলুন? দেখছিলাম অগ্নি ডাকলে শোনো কি না। মিম ক্রোধিত আখিতে তাকিয়ে শুধালো, ফাজলামো করেন আমার সাথে? আরিফ ক্ষীণ হেসে বলল, আপাতত না, তবে কখনো করার ইচ্ছা আছে। কী সমস্যা আপনার? মিম কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো। আরিফের স্বাভাবিক প্রশ্ন, কেমন আছো? ভালো আছি, আশা করিও আপনিও খুব ভালো আছেন। এখন আসি। আরিফ আবারও ডাকলো, এই শুনো। আবার কি? সরি। আরিফ শান্ত গলায় বলল। মিম আশেপাশে নজর বুলিয়ে আরিফের দিকে তাকিয়ে বলল, কেন? আমি সেদিন ইচ্ছা করে তোমাকে ব্যথা দিতে চাইনি। আমি বুঝতে পারলে তোমাকে কোনোভাবেই আঘাত করতাম না। এই ঘটনার পর তুমি অনেক দিন স্কুলে আসোনি, তাই সরিটাও বলা হচ্ছিল না। স্কুলে কয়েকবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তুমি আমাকে না দেখার মতো করে চলে গিয়েছো। তাই বাধ্য হয়ে তোমার টিউশন খুঁজে বের করতে হয়েছে। মিম হাত দিয়ে মুখ চেপে হেসে বলল, আমার কপাল কেটে সেই দাগ পুরোপুরি মুছেও গিয়েছে, অথচ আপনার সরি বলার সমাপ্তি হলো না। আহারে, আপনার জন্য খুব আফসোস হচ্ছে, তাই না? মিম ফিক করে হেসে বলল, ভীষণ আফসোস। আরিফ বক্রদৃষ্টিতে তাকিয়ে বলল, এই চকলেটটা নাও আর বলো আমাকে মাপ করেছো। আয়োজন করে মাপ চাওয়ার মতো এত সিরিয়াস কোনো ঘটনাও হয়নি, আর এই ঘটনা আমি বহু আগেই ভুলে গিয়েছি। তাহলে স্কুলে আমাকে ইগনোর করছিলে কেন? ছেলেটার সাথে কথা বলার ইচ্ছা নেই সেজন্য। ছেলেদের সাথে কথা বলতে কে বলেছে তোমাকে? আমি আমার কথা বলছি। মিম ভেংচি কেটে বলল, আপনি কি ছেলেদের মধ্যে পড়েন না? আমার সাথে তোমার পরিচয় আছে, তাই আমি ব্যতিক্রম। কোথায় পরিচয় আছে? মিম বিরক্তির স্বরে আওড়ালো। আরিফ গম্ভীর গলায় বলল, বাহ, সেদিন হাসপাতালে নাম পরিচয় দিলাম, ভুলে গেলে? হ্যাঁ, কি নাম যেন আপনার? আরিফ কপাল গুটিয়ে বিড়বিড় করলো, আরিফ। ইয়েস, আরিফ। আপুকে আপনার নাম বলতে গিয়ে মনেই করতে পারছিলাম না। হায় হায়, মেঘ আপুকে আমার কথা বলে দিয়েছো? মিম চমকালো, ধৈর্যহীন কণ্ঠে প্রশ্ন করলো, আপনি আপুকে কিভাবে চেনেন? আরিফ আমতা আমতা করে বলল, শুনেছি। মিম দু কদম এগিয়ে এসে আরিফের সম্মুখে দাঁড়িয়ে প্রশ্ন করলো, কোথায়? এত কিছু তোমার জানতে হবে না, চকলেট নিয়ে বলো মাপ করেছো। পারবো না, আগে বলুন আপুকে আপনি কিভাবে চিনেন? আরিফ সাইকেল থেকে নেমে মিমের হাতটা টেনে তাতে চকলেটটা রেখে হাতটা মুষ্টিবদ্ধ করে দিল। মিমের নাকে আলতোভাবে চাপ দিয়ে বলল, আমি তোমাদের বাসার সবাইকে চিনি, বুঝলে অগ্নি শিখা। আরিফ সাইকেল নিয়ে শান্ত গতিতে চলে যাচ্ছে। মিম এদিক ওদিক তাকিয়ে আবারও আরিফের গমন পথে তাকালো। কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থেকে আরিফের কথার মানে বোঝার চেষ্টা করলো। পৃথিবীতে কত মানুষ, কত রহস্য আড়াল করে হাসি মুখে করে, হাসির আড়ালে কষ্ট লুকিয়ে বহুদূর যাওয়ার স্বপ্ন দেখে। মিম মেঘের বিছানায় বসে ধীর কণ্ঠে বলল, আপু তুমি কি আরিফ নামে কাউকে চিনো? কি জানি, এমনিতে চিনি না, কিন্তু কোচিংয়ে কেউ পড়ে কি না বলতে পারবো না। কেন? কোচিংয়ে না, এই ছেলে দ্বাদশ শ্রেণীতে পড়ে। এই নামের কাউকে চিনি বলে মনে হচ্ছে না। কি হয়েছে? তোমাকে একটা ছেলের কথা বলেছিলাম মনে আছে, যার জন্য আমার কপাল কেটেছিল? মেঘ বলল, হ্যাঁ, কেন? ওই ছেলেটার নাম আরিফ, আমাদের কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়ে। আজকে হঠাৎ ছেলেটার সাথে দেখা, আমাকে চকলেট দিল, সরি বলল। সব কিছুর মাঝে হুট করে তোমার নাম নিল। তোমাকে কিভাবে চেনে জিজ্ঞাসা করায় বলল আমাদের বাসার সবাইকে নাকি চিনে। মিম গুরুতর ভঙ্গিতে কথাগুলো শুনে মেঘের ভাবের পরিবর্তন হলো না, একটুও চমকালো না, বরং স্বাভাবিকভাবে বলল, আমাদের বাসার আশেপাশে থাকে নিশ্চয়ই, এজন্যই সবাইকে চিনেছে। তুই একটু বেশিই ভাবিস। আর শোন, ছেলে বেশি বিরক্ত করলে ভাইয়াকে জানাস। মিম সরু নেত্রে তাকিয়ে বলল, কিন্তু আবার? না, কিছু না, পড়ো তুমি।
স্কুল কিছুদিন বন্ধ ছিল। মেঘ বিষয়টা মাথায় না নিলেও মিম কিছুতেই ভুলতে পারছিল না। অনেক দিন পর আজ স্কুল খুলেছে। মিম স্কুলে এসে আরিফকে খুঁজতে লাগলো। ক্লাস এখনও শুরু হয়নি। একটা বান্ধবীকে নিয়ে মিম আরিফদের ক্লাসের সামনে এসছে। এত এত ছেলের মাঝে আরিফকে খুঁজে পাওয়া বেশ মুশকিলের কাজ। এদিকে ক্লাসের ঘন্টা বেজে গিয়েছে। আচমকা কেউ একজন মিমের মাথায় গাঁটটা দিল। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখল আরিফ। মিম বুক ভরা শ্বাস ফেলল। ভয়ের সঙ্গে অল্প বিস্তর লজ্জাও পেয়েছে মেয়েটা। আরিফ উত্তেজিত কণ্ঠে জানতে চাইল, হাই অগ্নিশিখা, তুমি কি আমাকে খুঁজতে এসছো? আমি অপুকে জিজ্ঞেস করেছি। আপনাকে চেনা তো দূরের কথা, আপু আরিফ নামে কাউকেই চিনে না। আপনি আমার আপুকে কিভাবে চিনেন? আরিফ আকস্মাৎ ব্যালকনির গ্রিলে হেলান দিল। গ্রিলে মাথা ঠেকিয়ে ক্লান্ত গলায় বলল, তাই তো বলি, অগ্নিশিখার রূপে আজ তেজ নেই কেন? ছুটির দিনগুলো দুশ্চিন্তা করেই কাটিয়েছো, তাই না? আজে বাজে কথা বাদ দিয়ে যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দিন। আরিফদের ক্লাসে স্যার যাচ্ছিলেন। মিমকে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন করলো, তোমার এখানে কি? আরিফ সোজা হয়ে দাঁড়িয়ে স্যারকে সালাম দিয়ে বলল, স্যার ও আমার কাজিন, আমার সাথে দেখা করতে এসেছিল। স্যার আরিফের দিকে তাকিয়ে বললেন, কথা শেষ করে তাড়াতাড়ি ক্লাসে এসো। জি স্যার। স্যার ক্লাসে ঢুকতেই মিম জিজ্ঞেস করলো, আমি আপনার কাজিন? স্যারকে কি বলতাম, বন্ধু? আপনার সাথে বন্ধুত্ব অসম্ভব। মিম বান্ধবীর হাত ধরে ফোঁস করতে করতে চলে যাচ্ছে আর বলছে, ছেলেটার কথা শুনলে মনে হয় আমি তার হাজার জন্মের পরিচিত। যে প্রশ্ন জিজ্ঞেস করি সেসবের উত্তর না দিই কী সব উল্টোপাল্টা কথা বলতে থাকে। স্যারকে কাজিন বলে পরিচয় দেওয়ার কি মানে হয় বলতো? আরেকদিন তানভীর ভাইয়া কলেজে আসলে স্যার যদি ভাইয়াকে এই ছেলের কথা বলে তাইলে কি হবে ভাব। হাই হাই, ভাইয়া আমাকে শেষ করে ফেলবে। এখন আমার কি হবে? তুই আসলে একটু বেশিই ভাবিস। আমাদের কথা একটু পরেই মনে থাকবে স্যারের। ক্লাসে চল এখন। দুপুরের পরপর ক্লাস শেষ হয়েছে। মিম আর মিতু ক্লাস থেকে বের হয়ে আরিফ ডাকলো, ওই শোনো। পরিচিত কণ্ঠ শুনে মিম তাকালো। আরিফকে দেখা মাত্র রাগে কপাল গোটালো। আরিফ বলল, তখন কথা শেষ না করেই চলে এসেছিলে কেন? রাতভর দুশ্চিন্তা করে অহেতুক 5-6 গ্রাম ওজন কমানোর কোনো মানে হয়? বলো কি বলতে চেয়েছিলে? আপনাকে আমার কিছুই বলার নেই। যে আমার কথাকে গুরুত্ব দেয় না আমিও তাকে গুরুত্ব দিই না। তাই আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছে বা মানসিকতা আমার নেই। রাগ করেছো? আরিফ ঠোঁট সরু করে আহ্লাদি কণ্ঠে বলল। মিম ঝড়ের বেগে চেঁচিয়ে উঠল, এ ভাই, কে আপনি? আপনার সাথে রাগ করব কেন আমি? আরিফ এপাশ ওপাশ তাকালো। ঘাসের মাঝখান থেকে একটা সিঙ্গাপুর ডেইলি ফুল তুলে এনে মিমের সামনে ধরে বলল, বন্ধু ভাবলে ফুলটা ছুঁড়ে ফেলে দিবে, আর শত্রু ভাবলে নিজের কাছে রেখে দিবে। আশেপাশে কয়েকজন বান্ধবী মিমদের দেখে মিটমিট করে হাসছে। চারপাশে অবক্ষণ করে মিম অগ্নিদৃষ্টিতে আরিফের দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, আপনার মাথায় কি কোনো সমস্যা আছে? আরিফ পুরো কণ্ঠে বলল, তোমাকে প্রেমের প্রস্তাব দিতে আসিনি, বন্ধুত্বের প্রস্তাব দিচ্ছি। আমি তোমার সাথে শত্রুতাও করতে আসছি, বন্ধুত্ব না। পৃথিবীতে বন্ধু হতে সবাই চায়, আমি না হয় তোমার শত্রু হতে চাইলাম। সাজোয়াজানের মতো মহবুব দুশ্মনী হবে আমাদের। প্রেম রাঙা সন্ধ্যায় সবাই যখন বন্ধু খুঁজতে ব্যস্ত থাকবে তুমি তখন খুঁজে নিও আমায়। অকারণে মন খারাপ হলে মনুগতে ঝগড়া করতে এসো। বিজয়ের পর নিখিল ভুবনে তোমার জয়ধ্বনি ঘোষিত হবে। আরিফ শ্বাস ছেড়ে ছোট করে শুধালো, শত্রু হবে আমার? মিম আরিফের হাত থেকে ফুলটা হাতে নিয়ে সেই ছুটবে অমনি মেইন গেটের সামনে তানভীরকে দেখতে পেল। তানভীরকে রিকশার থেকে নামতে দেখে মিম ব্যাগ নিয়ে গেটের দিকে ছুটল। আরিফ সেদিকে তাকিয়ে নিজেও এগিয়ে গেল। মিমকে ছুটতে দেখে তানভীর জিজ্ঞাসা করলো, ক্লাস শেষ? হ্যাঁ, তুমি হঠাৎ নিতে আসলে যে? একটা কাজে এদিকে এসেছিলাম, তাই ভাবলাম তোকে নিয়ে যাই। কাজ আছে কোনো? মিম ঘাড় ঘুরিয়ে আরিফকে একবার দেখেই বলল, না চলো। পুরো কণ্ঠে গলা খাকারি দেওয়ার শব্দে তানভীর সামনে তাকালো। আরিফকে দেখে কয়েক পা এগিয়ে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো, কী রে, কেমন আছিস? ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। ক্লাস শেষ নাকি? না, তোমার বোনকে দেখতে এসেছিলাম। তানভীর দাঁতে দাঁত পিষে বলল, মিম আমার বোন হলে তোর কি? আরিফ সঙ্গে সঙ্গে বলল, আমার কাজিন। ফাজলামো কম করে পড়াশোনায় মনোযোগ দে। দিব। আরিফ মৃদু হাস্যে জানালো, পরে দেখা হচ্ছে, এখন আসি। মিম নিষ্পলক চোখে তাকিয়ে আছে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। মুখের সাথে সাথে চোখেও বিস্ময়ের রেশ দেখা গেল। তানভীরের আর আরিফের কথোপকথন দেখে হৃদয়ের গতি বেড়ে যাচ্ছে। তার মানে আরিফের কথাই ঠিক, আরিফ সবাইকে চিনে। মিম নরম পায়ে রিকশায় উঠে বসলো। ভাইকে আরিফের কথা জিজ্ঞেস করা ঠিক হবে কি না বুঝে উঠতে পারছে না। মিমের বুদ্ধিদীপ্ত মন আজ তাকে সায় দিল না। পলকহীন দৃষ্টিতে তাকিয়ে গলার স্বর নিচু করে প্রশ্ন করলো, ভাইয়া, ওই ছেলেটাকে তুমি চিনো?
হ্যাঁ। কথার বিপরীতে আবার প্রশ্ন করতেই নিচ্ছিল মিম, কিন্তু ধমক খাওয়ার ভয়ে সেই প্রশ্ন চাপা দিয়েই মনে রেখে দিল। অন্য পাশে তাকিয়ে লম্বা শ্বাস ছেড়ে দুশ্চিন্তা ঝরে ফেলার চেষ্টা করলো। আকাশ চুয়ে শ্রাবণধারায় বৃষ্টি পড়ছে। অজ্ঞাত টিনের চালে টুপটাপ শব্দ হৃদয়ে আলোড়ন তুলছে। নীলরঙা আকাশ আজ ঘোলাটে হয়ে আছে। দলে দলে উড়ে যাওয়া পাখিরা বর্ষণসিক্ত গাছের ডালে চুপটি করে বসে আছে। বেলা ফুটবার সঙ্গে সঙ্গে বৃষ্টি কিছুটা কমেছে। মেঘ আলতো হাতে একটা নয়নতারা ফুল তুলে অতি সমর্পণে কানের পাশে গুজল, আর একটা ফুল সযত্নে হাতে নিয়েছে। স্টেশনের চত্বরে বন্যা বসে আছে। বৃষ্টি ভেজা দিনে মালাই চা খাওয়ার খুব শখ হয়েছে বন্যার। মেঘকে বলার সঙ্গে সঙ্গে মেঘও রাজি হয়ে গিয়েছে। তানভীর মেঘকে স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়ে কোথায় যেন চলে গিয়েছে। মেঘ নিজের হাতে থাকা নয়নতারা ফুলটি বন্যার কানের পাশে গুজে দিয়ে কোমল কণ্ঠে শুধারল, মাশাল্লাহ, কারণ নজর না লাগুক। বন্যা হেসে বলল, তোকেও অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ জানু। ওয়েলকাম বেবি। তুই কি একা এসছিস? না, ভাইয়া নিয়ে গেছে। আমার চা খেতে ইচ্ছা হয়েছে। এই কথা তোর ভাইয়াকে বলে গিয়েছিস? মেঘ নির্বিকার ভঙ্গিতে বলল, হ্যাঁ। উফ, তিনি বকা দেননি? মেঘ এপাশ ওপাশ চোখ নাড়িয়ে শীতল কণ্ঠে বলল, না। এই কথা শুনে ভাইয়া হাসছিল। বন্যা রাগী স্বরে বলল, এজন্য তোকে কিছু বলতে ইচ্ছা করে না। তোর অযাচিত প্রশ্নের তোপে পড়ে বাধ্য হয়ে বলতে হয়। আমাকে না বললে কাকে বলবি তুই? বন্যা গম্ভীর মুখ করে বলল, কাউকেই বলবো না। দুই বান্ধবী মালাই চা খেতে খেতে গল্প করছে। এর মধ্যে ট্রেন এসে স্টেশনে থামছে। শত শত মানুষ হুটোপুটি করে নামছে। দেখেই মনে হচ্ছে বড্ড তাড়া তাদের। কোন দিকে তাকানোর অবস্থা নেই। কিছু সময়ের ব্যবধানে ফাইল হাতে অল্প বয়স্ক ছেলেকে স্টেশনে ভরপুর হয়ে গেল। আজ শুক্রবার। বিভিন্ন জায়গায় চাকরির পরীক্ষা আছে। বুক পকেটে হাজারো স্বপ্ন নিয়ে দূর দূরান্ত থেকে কত শত চাকুরি প্রত্যাশীরা পরীক্ষা দিতে এসছে। চায়ের কাপে ঠান্ডা হচ্ছে চা, সেদিকে খেয়াল নেই। বন্যা অন্যমনস্কভাবে তাকেই কিছু ভাবছে। মেঘ আস্তে করে গা ছুঁয়ে বলল, বন্যা। বন্যার নড়জড়ে বসলো। মেঘ জিজ্ঞেস করলো, কি ভাবছিস? বন্যা আস্তে করে ঢোক গেলে বলল, এই যে মানুষগুলো নির্ঝুম রাত কাটিয়ে কত দূর দূরান্ত থেকে এসছে, কেন? একটা চাকরির আশায়। চাকরি শব্দটা যতটা না ছোট, তার মর্যাদা ঠিক ততটাই বেশি। হোক সেটা তৃতীয় শ্রেণীর কোনো চাকরি কিংবা প্রথম দ্বিতীয় শ্রেণীর। আমাদের বাসার অবস্থাটা দেখ। আব্বুর বয়স বাড়ছে, দুশ্চিন্তা বাড়ছে, অসুস্থ হয়ে পড়েছেন। আপু প্রতিনিয়ত চাকরির পরীক্ষা দিতে যাচ্ছে, তবুও চাকরি হচ্ছে না। ভাই কত ছোট, আমি এখনও একুল ওকুলের মাঝে আটকে আছি। এই সব কিছুর সমাধান কী রে? মেঘ মজার ছলে বলল, বিয়ে। বন্যা আনমনে হেসে বলল, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মেয়েদের কাছে বিয়েটাও দুর্বোধ্য বিষয়। আমাদের বিশ্ব সুন্দরীর মতো ভুবনমোহিনীর রূপও নেই যে এক দেখাতেই আমাদের পাওয়ার জন্য কেউ উন্মাদ হয়ে যাবে। তাছাড়া বাবার অঢেল সম্পত্তিও নেই যে মেয়েদের জামাইয়ের গাড়ি বাড়ি দিবে। আমাদের কাছে পড়াশোনাটাই একমাত্র অবলম্বন, আর চাকরিটা শেষ সংস্থান। মেঘ মৃদু স্বরে আওড়ালো, তুই কি আমার কথায় রাগ করছিস? বন্যা হেসে বলল, আরে না, কথাগুলো এমনি বললাম। কিছুদিন আগে অপুকে দেখতে এসেছিল, বলেছিলাম না তোকে? মেঘ ছোট করে বলল, হ্যাঁ। তারা আমাদের সম্পর্ক জেনেই এসেছিল। আপুকে দেখার পর সামনেই বলেছিল তাদের মেয়ে পছন্দ হয়েছে, বিয়ের দিন তারিখ দেখে কল করে জানাবে। আমরা সবাই খুব খুশি ছিলাম, কিন্তু দুদিন পর কল দিয়ে বলতেছে তাদের ছেলে চাকরি সদ্য ঢাকায় ট্রান্সফার হয়েছে। বিয়ের পর ভাড়া বাসায় কিভাবে থাকবে। তাই আব্বু যেন তাদের ছেলেকে একটা ফ্ল্যাট গিফট করে। আব্বুকে কিছু বলার সুযোগ না দিয়েই আরও বলতেছিলেন, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ে কি হবে, আপনার মেয়ে তো চাকরি করবে না। আব্বু পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারে ছেলে কোনো চাকরিই করে না, ছোটোখাটো কি ব্যবসা করে। সেই বিয়ে ভাঙার পর আব্বু সিদ্ধান্ত নিয়েছিলেন সরকারি চাকরিজীবী কোনো ছেলের সাথে মেয়ের বিয়ে দেবেন। ছেলে গরিব হোক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বড়লোক বাবার মিথ্যেবাদী ছেলে যেন না হয়। মেঘ মৃদু স্বরে প্রশ্ন করল, তার মানে তোকে আর বৃষ্টি আপুকে বিয়ে করতে হলে ছেলেদের অবশ্যই সরকারি চাকরিজীবী হতে হবে? হ্যাঁ, আগে ভালো মানুষ হতে হবে, তারপর সরকারি চাকরিজীবী হতে হবে। এটা তোর কথা নাকি আঙ্কেলের? শোন, আমার আব্বু কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কমপক্ষে 10 বার ভাবেন। আব্বু এই সিদ্ধান্ত নিয়েছেন মানে তিনি ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছেন। আর আমি আমার আব্বুকে এবং তার সব সিদ্ধান্তকে সম্মান করি, তাই আব্বুর কথা যেটা হবে আমার কথাও সেটাই হবে। মেঘ কপাল চুলকে বিড়বিড় করে বলল, কিছু মনে করলে একটা কথা জিজ্ঞেস করব? বন্যা বলল, ঠিক আছে কর। মনে কর কেউ তোকে ভালোবাসে, পার্কের
ভাইয়াটা যেমন আপুকে বলেছিল আজ বললে আজই বিয়ে করতে রাজি, ওই রকমভাবে যদি তোকে ভালোবাসে আর ওইভাবে বিয়ের অফার দেয় তাহলে তুই কি করবি? আব্বুর সাথে দেখা করাতে বলবো, সে না হয় করলি, তারপরে ধরে নে ছেলে খুব ভালো মানুষ, দেখতে শুনতে ভালো, পরিবারও ভালো, কিন্তু তার সরকারি চাকরি নেই, তখন কি রিজেক্ট করে দিবি? যদিও অসম্ভব আর অকল্পনীয় বিষয়, তবুও বলছি কেউ যদি মন থেকে আমাকে ভালোবাসে তাহলে তার জন্য আমার একটাই সাজেশন থাকবে, পড়াশোনা চলমান থাকলে সেটা শেষ করে নিজে প্রতিষ্ঠিত হবেন। চাকরি নেওয়ার পর তার মনে আমার প্রতি আগের মতো অনুভূতি থাকলে বাসায় যোগাযোগ করবেন। আর যদি মনে হয় আমি তো সরকারি চাকরি পেয়ে গিয়েছি, এখন সুমা ঝুমা রুমার মতো সুন্দরী মেয়ে পাবো, তাহলে বন্যার মতো মেয়ের কাছে যেন না যায়। তখন আমি বলবো আলহামদুলিল্লাহ, আপনার মাথায় সুবুদ্ধি হয়েছে। কেউ যদি তোর জন্য চাকরি নেয় আর জয়েনিং লেটার হাতে নিয়ে তোর বাড়িতে হাজির হয়, তখন কি বলবি? তখন বলবো আপনি নির্বুদ্ধিতার পরিচয়টা না দিলেও পারতেন। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আর আমি কি বলবো জানিস? কি বলবি? বন্যা শান্ত কণ্ঠে প্রশ্ন করলো। থাক, এখন বলবো না। আকস্মাৎ পেছন থেকে গলা খাকারি দিতে মেঘ বন্যা দুজনকেই ঘুরে তাকালো। তানভীরকে দেখে দুজনেই হতবিহ্বল। তানভীর কখন এসেছে, ঠিক কতটুকু কথা শুনেছে সেসব ভেবে দুই বান্ধবী মুখ চাওয়াচাওয়ি করলো। তানভীর এগিয়ে এসে মেঘদের সামনে দাঁড়ালো। পেছন থেকে হাত সামনে আনতেই দু হাত ভর্তি কদম ফুল দেখে মেঘ চমকালো। বাসা থেকে আসার পথে দূরে একটা কদম ফুলের গাছ দেখেছিল। গুড়ি গুড়ি বৃষ্টিতেও ফুলগুলো মারাত্মকভাবে আকৃষ্ট করছিল। তানভীর হাত দুদিকে ধরল। মেঘের 1 সেকেন্ড দেরি না করেই ফুলগুলো হাতে নিয়ে নিল। বন্যা কিঞ্চিত ইতস্তত বোধ করলেও কিছুটা সময় নিয়ে ফুলগুলো হাতে নিল। কদম ফুলের মোহময়ী মিশ্রমান সুবাসে নাসারন্ধ্র পর্যন্ত সুরভিত হচ্ছে। বন্যা থ্যাংক ইউ বলে তাকিয়ে দেখল তানভীর কুইয়ে হাত চেপে ধরেছে। আঙুলের ফাঁকা দিয়ে রক্তাভ কুনুই দেখা যাচ্ছে। বন্যা আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করলো, হাতে কি হয়েছে আপনার? মেঘও সেদিকে তাকালো। তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, ফুল আনতে গিয়ে গাছে লেগেছিল, তেমন কিছু না, ঠিক হয়ে যাবে। মেঘ চটজলদি বসা থেকে উঠে হাত দেখতে দেখতে উদ্বিগ্ন কণ্ঠে বলল, তুমি ফুল আনতে গেলে কেন? বন্যা চাপা স্বরে বলল, বসুন এখানে। তানভীর প্রশ্নের উত্তর না দিয়ে চুপ করে বসে পড়ল। বন্যা ব্যাগ থেকে পানির বোতল বের করে ছিলে যাওয়া জায়গাটা পানি দিয়ে পরিষ্কার করে দিল। একটা অ্যান্টিসেপটিক ক্রিম থেকে কিছুটা নিয়ে আস্তে ধীরে লাগিয়ে দিল। তানভীর দাঁতে দাঁত চেপে বাকশূন্য চোখে বন্যার দিকে তাকিয়ে আছে। পাশেই দাঁড়িয়ে আছে মেঘ। বন্যা ধীর কণ্ঠে শুধালো, বেশি ব্যথা করছে? তানভীর মুচকি হেসে জবাব দিল, না। তানভীর মেঘের দিকে তাকিয়ে আবারও বলল, বুনু, তোর বান্ধবীকে মিনি ডাক্তার বলবো নাকি? মেঘ হাসছে। বন্যা গম্ভীর কণ্ঠে বলল, ডাক্তার বলতে হবে না আমাকে, কারণ ডাক্তার হওয়ার কোনো ইচ্ছা আমার নেই। কেন? তানভীর নিরুদ্বেগে প্রশ্ন। প্রত্যুত্তরে বন্যাও বলল, এমনি। অজানা এক অনুভূতিতে তানভীরের মুখে দীপ্তি ছড়াচ্ছে। ঝলমলে চোখ দুটোর অব্যক্ত প্রেমানুভূতি উপচে পড়ছে। মাসখানেকের মধ্যে বন্যার প্রতি অসম্ভব দুর্বল হয়ে পড়েছে। বুকের ভেতর হৃদয় নামক যন্ত্রটা ঝিমঝিম করছে। অবোধ মন না চাইতেই বন্যার নিকট বন্দী হয়ে গিয়েছে। আবিরকে প্রথম দিন জানতে চায়নি সে, কিন্তু রাকিবের মাধ্যমে সব খবরই নিয়েছে আবির। মেয়েটা বন্যা হওয়ায় আবির মনে মনে খুশিই হয়েছে, কারণ বন্যার সম্পর্কে যতটুকু শুনেছে বন্যা খুব স্ট্রং মেন্টালিটির মেয়ে। অল্পতে ভেঙে পড়া আবেগের বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার মতো কর্মকাণ্ড কখনোই করেনি। তানভীরের ছন্নছাড়া জীবন গোছানোর জন্য বন্যার মতো মেয়ে তানভীরের জীবনে খুব প্রয়োজন ছিল। আবিরের সম্মতি থাকলেও তাড়াহুড়োয় কোনো সিদ্ধান্ত নিতে বারণ করেছিলেন তানভীর। বন্যার প্রতি তানভীরের অনুভূতি ভালোবাসার নাকি ভালো লাগা সেটা বোঝার জন্য হলেও কিছুদিন সময় নেওয়া প্রয়োজন। কিন্তু আজ বন্যার মুখ থেকে কথাগুলো শোনার পর তানভীরের হৃদয়ে জন্মালো ভালোবাসা, ভালো লাগা, সব যেন শুদ্ধ হয়ে গিয়েছে। এই কয়েক মাস বন্যাকে নিয়ে ইয়ত্তাহীন স্বপ্ন দেখে ফেলেছে। মনে মনে হৃদয়ের রাজপ্রাসাদের রানীর মর্যাদাও দিয়ে ফেলেছে। তানভীরের জীবনে একমাত্র ভুল ছিল আয়েশা, যে মজার ছলে তানভীরের জীবনে এসে লক্ষ্য স্বপ্ন সব কিছু তছনছ করে দিয়েছে। শান্ত শুভ্র ছেলেটাকে অশান্ত, উগ্র, অগোছালো আর ছন্নছাড়া করে দিয়েছে। তানভীর সেই ভুল আর করতে চায় না, তাই বন্যার নিয়ে খুব ভেবেছে, কারণ বন্যা তানভীরের অবহেলায় ভালোবাসা না। এ যাবৎকালে তানভীর নিজেকে অগণিতবার প্রশ্ন করেছে, ভালো লাগা বলে বন্যার নাম মন থেকে মুছে ফেলার চেষ্টাও করেছে, কিন্তু কোনোভাবেই সম্ভব হয়নি। ধীরে ধীরে বুঝতে পেরেছে একটা ভালো লাগা পর্যায়ে থেকে বেশি হলে কি হয়। মেঘের আরও কয়েকটা বান্ধবী আছে, কিন্তু সবার মধ্যে বন্যার প্রতি তানভীরের দায়িত্ববোধ অন্য রকমের কাজ করে।
মেয়েদের সাদামাটা চলাচলন বারবারই মুগ্ধ করেছে তানভীরকে, তবে বন্যারটা একটু বেশি। কিন্তু অন্তরে লুকানো অনুভূতির প্রকাশ হয়েছিল মেঘেদের বিদায় অনুষ্ঠানে। বসার ঘরে বৈঠক চলছে। আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান উপস্থিত আছেন। তার মধ্যে আবিরের দুজন মামাও এসছেন। মেঘ আর তানভীরকে দেখে বড় মামা হাসি মুখে জিজ্ঞেস করলো, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই বোন সকাল সকাল কোথায় গিয়েছিলে? মেঘ ছোট করে উত্তর দিল, স্টেশনে গিয়েছিলাম। হঠাৎ স্টেশনে কেন? কেউ আসার কথা ছিল নাকি? না, এমনিতেই ঘুরতে গিয়েছিলাম। বড় মামা হেসে বললেন, শহরে ঘুরে কি শান্তি আছে? একবার আমাদের বাড়িতে চলো। নদীর তীরে আমাদের গ্রাম, বিশাল বড় বাড়ি আমাদের। মাইশামালা, সাবিকরা সবাই আছে। তোমরা গেলে ওরাও অনেক খুশি হবে। তানভীর মলিন হেসে বলল, যাব ইনশাল্লাহ। ছোট মামা কিছুটা মন খারাপ করেই বললেন, আবির দেশে থাকলে এতদিন তোমাদের কয়েকবার ঘুরে আসতে। আবির নেই বলে তোমরাও আমাদের কথা স্মরণ করো না। বড় মামা মাহিলা খানের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, আবির আসবে কবে? গতকালই বলছিল, আর সর্বোচ্চ 6 মাস, তারপরেই চলে আসবে। পড়াশোনার নাম করে সবার সাথে সব সম্পর্ক ছিন্ন করে কোথায় গিয়ে পড়ে আছে। আসলে সব কিছু বাদ দিয়ে আগে ছেলেকে বিয়ে করাবি। মাহিলা খান বুকে জমে থাকা তপ্ত শ্বাস ছেড়ে বলল, দোয়া করুন যেন ছেলেটা সুস্থভাবে ফিরে আসে। ফি আমানিল্লাহ।